আমাদের টপিকসটা হচ্ছে যে কোষের সমবায়। আচ্ছা, তো কোষ বা সেল বা ব্যাটারি বলতে পারি আমরা চাইলে। তো ধরো যদি এমন হয় যে একটা বর্তনীতে একাধিক ব্যাটারি আছে। একটা বর্তনীতে হচ্ছে তোমার এখানে ধরো তিনটা ব্যাটারি শ্রেণীতে যুক্ত, একটার পর একটা শ্রেণীতে যুক্ত যদি হয়। ধরো এটা হচ্ছে বর্তনীর রোধ হচ্ছে আর, তাহলে যদি হচ্ছে রোধগুলা শ্রেণীতে, রোধ না মানে কোষগুলা বা ব্যাটারি গুলা যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে আসলে তড়িৎ প্রবাহটা কি হবে। তো আমরা ধরলাম শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় তড়িৎ প্রবাহ হচ্ছে আইএস, ধরলাম সিরিজ শ্রেণী। তাহলে এখানে হবে আইএস ইকুয়াল টু, আমরা জানি ওহমের সূত্র থেকে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ওহমের সূত্র থেকে আমরা জানি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ওই অনুযায়ী ভি হচ্ছে ভোল্টেজ। যদি কোষগুলা হচ্ছে শ্রেণীতে যুক্ত থাকে, মানে একটার পর একটা শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে ভোল্টেজটা হচ্ছে সবগুলা যোগফল, মানে সবগুলা কোষের যোগফল বলতে পারো। যে তোমার ই প্লাস ই, হ্যাঁ, তিনটা ভোল্টেজই যোগ হবে, ডিভাইডেড হলো আর মানে হচ্ছে বর্তনীর রোধ, ঠিক আছে, বা তুল্য রোধ বলতে পারো। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই এই বর্তনীটার জন্য হচ্ছে মূলত 3 ই ডিভাইডেড আর। তবে এখানে একটা কথা, যদি অভ্যন্তরীণ রোধ থাকে, ধরো অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর। তো অভ্যন্তরীণ রোধগুলো তো শ্রেণীতে যুক্ত, তাই না? তো শ্রেণীতে যুক্ত হলে নর্মালি কি হয়, তুল্য রোধ হয় তিনটার যোগফল, তাই না? তাহলে এখানে হবে +3 আর। তাহলে এখান থেকে লিখতে পারি যে 3 ডিভাইডেড আর+3 আর। ওকে, এখন আমরা এটাকে তাহলে একটা সূত্রের সাহায্যে লিখতে পারি যে আইএস সমান যতগুলা ব্যাটারি যুক্ত থাকবে শ্রেণীতে, তার মানে হচ্ছে এন ই ডিভাইডেড হচ্ছে আর+এন আর, ঠিক আছে। ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর ক্যাপিটাল আর হচ্ছে বর্তনীর তুল্য রোধ। আচ্ছা, এই হচ্ছে আমাদের শ্রেণীতে যদি কোষগুলা যুক্ত থাকে তাহলে তার সমবায় হয়ে এবং হচ্ছে তড়িৎ প্রবাহ বের করার সূত্র হচ্ছে এটা। এরপরে হচ্ছে সমান্তরালে থাকলে, যদি কোষগুলা সমান্তরালে থাকে তাহলে কি হবে। ধরো এই তিনটা রোধ সমান্তরালে, এই তিনটা ব্যাটারি বা এই তিনটা কোষ সমান্তরালে সংযুক্ত অবস্থায় আছে। তাহলে যদি সমান্তরালে সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, তিনোটারই পজিটিভ প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, তাই না, এ বিন্দুতে ধরো। আর তিনোটারই হচ্ছে নেগেটিভ প্রান্ত অপর একটা নির্দিষ্ট বিন্দুতে, ঠিক আছে। এই জন্য এই তিনটার ক্ষেত্রেই ভোল্টেজ বা বিভব পার্থক্য একটাই হবে। তার মানে এখানে হচ্ছে যদি কারেন্ট আইপি হয়, তাহলে হবে
আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভোল্টেজটা হচ্ছে একটাই, মানে ই ডিভাইডেড আর মানে হচ্ছে টোটাল রোধ। তাহলে টোটাল রোধ হচ্ছে বর্তনীর তুল্য রোধ, প্লাস হলো এই তিনটা অভ্যন্তরীণ রোধ কিন্তু সমান্তরালে আছে। তাহলে তিনটা অভ্যন্তরীণ রোধ সমান্তরালে আগে ক্যালকুলেশনটা যদি আমরা করে নিই, যেমন তিনটা রোধ সমান্তরালে যুক্ত আছে, মানে 1/RP ইকুয়াল টু 1/R প্লাস 1/R প্লাস 1/R। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/RP সমান হচ্ছে মূলত 3/R। তাহলে অতএব আরপি সমান হচ্ছে R/3। ঠিক আছে, তাহলে এখানে মূলত হচ্ছে তুল্য রোধ আরপি, আরপি সমান হচ্ছে এখানে R/3, R/3। তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। তাহলে তোমার 3E ডিভাইডেড 3R প্লাস আর, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে একটা সূত্রের মতো করে লিখি, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে আইপি সমান হবে এম ই ডিভাইডেড আর প্লাস আর। চাইলে আমরা এম না দিয়ে এন দিয়েও প্রকাশ করতে পারতাম। যেহেতু আমরা হচ্ছে সমান শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় একাধিক কোষ যদি শ্রেণীতে যুক্ত থাকে, ওই অবস্থায় হচ্ছে আমরা যেহেতু এন দ্বারা প্রকাশ করেছি, ওই হিসাবে এখানে এম দ্বারা প্রকাশ করলাম। তো আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, যদি একাধিক রোধ সমান্তরালে থাকে কিন্তু তাদের রোধের মান একই হয়, তাহলে তার তুল্য রোধের সূত্র হচ্ছে, মানে শর্টকাটে বলতে পারি, ওই রোধ মানে ওই রোধের মান ডিভাইডেড যে কয়টা রোধ যুক্ত থাকবে। ঠিক আছে, যদি এখানে হচ্ছে 4টা রোধ যুক্ত থাকতো তাহলে হতো R/4। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোষের সমবায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের কিরশফের সূত্র। কিরশফের সূত্র, দেখো কিরশফের সূত্র বিজ্ঞানী কিরশফস ল। কিরশফের হচ্ছে দুইটা সূত্র। একটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, যেটা হচ্ছে কিরশফস কারেন্ট ল। তাহলে প্রথমটা হচ্ছে কেসিএল, কিরশফস কারেন্ট ল। আরেকটা হচ্ছে কেভিএল, কিরশফস ভোল্টেজ ল। তো কিরশফস কারেন্ট লটা আসলে কি, যে কোন একটা জাংশনে, হ্যাঁ কোন একটা জাংশন বা কোন একটা বিন্দুতে যদি একাধিক দিক থেকে কারেন্ট আসে, হ্যাঁ ধরো এখান থেকে ও বিন্দুতে কারেন্ট আসলো I1, এদিক থেকে কারেন্ট আসলো হচ্ছে I2, এবং কারেন্ট চলে যাচ্ছে ধরো I3। ঠিক আছে, কারেন্ট চলে যাচ্ছে এই জাংশন পয়েন্ট থেকে বা এই বিন্দু থেকে I3। তাহলে কেসিএল যেটাকে বলে যে এই ও বিন্দুতে মোট কারেন্ট জিরো। এখানে হচ্ছে কিরশফস কারেন্ট ল হচ্ছে ও বিন্দুতে সামেশন অফ আই ইকুয়াল টু জিরো, মানে একটা বিন্দুতে মোট কারেন্ট জিরো, কারণ যতটুকু কারেন্ট আসতেছে, এখানে সামেশন অফ আই মানে হচ্ছে ধরো I1 আসতেছে প্লাস I2 আসতেছে, আর I3 চলে যাচ্ছে, তার মানে হচ্ছে, তো সরি, এখানে I2 হবে, আর I3 কারেন্টটা চলে যাচ্ছে ও বিন্দু থেকে, তাহলে -I3 ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, I3। ঠিক আছে, ওকে। তার মানে ও বিন্দুতে কারেন্ট আসতেছে হচ্ছে I1 এবং I2, আর চলে যাচ্ছে I3, এবং এই দুইটা সমান, মানে যতগুলো কারেন্ট আসতেছে তাদের যোগফল, যতগুলো কারেন্ট চলে যাচ্ছে তাদের যোগফল সমান। ঠিক আছে, এটা হচ্ছে কিরশফস কারেন্ট ল। আর কিরশফস ভোল্টেজ ল যেটা, কেভিএল। তো কিরশফস ভোল্টেজ লটা তোমার, এটা হচ্ছে এরকম যে ধরো
ধরো এখানে রোধ আছে R1, R2 এবং R3, এবং এখানে ভোল্টেজ হচ্ছে ই, বা ভিও ধরতে পারি, সমস্যা নেই। তো অভ্যন্তরীণ রোধ থাকলে ই হবে, আর অভ্যন্তরীণ রোধ না থাকলে ভি হবে, ঠিক আছে। আচ্ছা, তো অভ্যন্তরীণ রোধ না দিয়ে আমি ভি ধরলাম, ধরে নিলাম। তাহলে ধরলাম ভি। তো এখানে তাহলে কারেন্ট যাচ্ছে ধরো আই পরিমাণ, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা যদি একটা বিন্দু ইন্ডিকেট করি, যে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে। কিরশফস ভোল্টেজ লটা হলো একটা আবদ্ধ বর্তনী হতে হবে, একটা ক্লোজড সার্কিট হতে হবে। তো যেমন আমরা যদি ধরে নেই যে এ বি সি ডি, এ এ বি সি ডি এ আবদ্ধ বর্তনীতে, এ বি সি ডি এ আবদ্ধ বর্তনীতে তোমার এখানে আমরা হচ্ছে একটা লুপ, লুপ ফেলবো, ঠিক আছে, একটা লুপ চালাবো। এই যে যেহেতু এ বি সি ডি এ, এ থেকে হচ্ছে আবার এ পর্যন্ত আসছে, তো আমরা হচ্ছে এইভাবে একটা লুপ ধরতে পারি, তাই না? এইভাবে একটা লুপ ধরতে পারি, এই যে এ থেকে বি সি ডি এ এইভাবে ঘুরে আসছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার আহ, দিকে আর কি আমরা একটা লুপ ধরতে পারি। তো এখন আমাদের এই যে প্রথম, হ্যাঁ, প্রথম রোধের মধ্যে, এই প্রথম রোধের মধ্যে, এই R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে বলতে পারো? R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে? এখানে এই যে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, আমরা জানি কত, কোন একটা রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন তার একটা ভোল্টেজ ড্রপ হয়। কতটুকু ভোল্টেজ ড্রপ হয়? ভি ইকুয়াল টু আইআর, ওহমের সূত্র, তিন ইজ ইকুয়াল টু আইআর। তাহলে এখানেও দেখো, তো এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে? তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে আই ইন্টু R1, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে ভোল্টেজ ড্রপ হয়েছে তোমার আই ইন্টু R1। আচ্ছা, এরপর দ্বিতীয় রোধের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে? দ্বিতীয় রোধের মধ্য দিয়ে আই ইন্টু R2, আই ইন্টু R2। আর তৃতীয় রোধের মধ্য দিয়ে কতটুকু ড্রপ হয়েছে? তৃতীয় রোধের মধ্য দিয়ে যখন কারেন্টটা পাস হয়েছে, আই পরিমাণ কারেন্ট, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা রোধী শ্রেণীতে যুক্ত, তাহলে শ্রেণীতে যুক্ত অবস্থায় তড়িৎ প্রবাহ একই হয়, তাই না? আচ্ছা, তাহলে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে? I × R3। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে I × R3। তো কিরশফস ভোল্টেজ লটা বলে, এখানে তো আর কোন রোধ নাই। আচ্ছা, কিরশফস ভোল্টেজ লটা বলে যে কোনো একটা আবদ্ধ বর্তনীতে সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু জিরো, মোট ভোল্টেজ জিরো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ভোল্টেজ ড্রপ হয়েছে, তাই না? আর আরেকটা জিনিস আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, আমাদের এই যে লুপটা, হ্যাঁ, আমাদের এই লুপটা তো এইভাবে ঘুরছে, ঘুরে এটা তো প্লাস, এটা মাইনাস, তাই না? আমাদের লুপটা কি এইভাবে যাবে না, এইভাবে ঘুরবে না? তো আমাদের লুপটা ব্যাটারির কোন প্রান্ত দিয়ে যাচ্ছে? মাইনাস। লুপটা ব্যাটারির মাইনাস প্রান্ত দিয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে এই যে এই তিনটা তো যোগ হবে, এই তিনটা যোগ কেন? কারণ এই তিনটা একই দিকে। আমাদের এই তিনটা প্লাস হয়েছে কারণ আমাদের লুপের দিক, এই যে দেখো, আমাদের লুপ তো এইভাবে ঘুরছে, তাই না? তাহলে আমাদের লুপের দিক আর এই যে প্রথম প্রথম রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা হয়েছে, মানে আই, সেটার দিক কিন্তু একই দিকে, হ্যাঁ। আর আমাদের লুপটা কিন্তু এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করে, তাহলে এই জন্য এই ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আর এই I × R1 মানে এটা হচ্ছে ভোল্টেজ ওয়ান, I × R2 মানে ভোল্টেজ টু, I × R3 ভোল্টেজ থ্রি, এই তিনটাই পজিটিভ। কেন? আমাদের লুপের ডিরেকশন এবং
এই তিনটা রোধের মধ্য দিয়েই যে তড়িৎ প্রবাহ হয়েছে, এই তিনটা ডিরেকশনই কিন্তু সেম, একই দিকে। এই যে কারেন্ট এখানে এদিকে যাচ্ছে, লুপ ওই দিকে যাচ্ছে, এখানেও কারেন্ট এদিকে যাচ্ছে, লুপ ওই দিকে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। তাহলে IR1 প্লাস IR2 প্লাস IR3 আর মাইনাস হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এখন তোমাকে যদি এখানে তিনটা রোধ দেওয়া থাকতো, তুমি এখানে আই কমন নিতা, নিয়ে ভোল্টেজও দেওয়া থাকতো, তুমি আই বের করতে পারতো, তড়িৎ প্রবাহ। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কিরশফস ভোল্টেজ ল। আচ্ছা, তো এটা ছিল কিরশফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল। এবং আমরা হচ্ছে এরপরের স্লাইডে যাই, আমরা নতুন আরেকটা টপিকস এই রিলেটেড টাই দেখি। কিরশফের সূত্রের আমরা একটা ব্যবহার দেখতে পারি, যে কিরশফের সূত্রের ব্যবহার দেখে একটা শর্টকাট তৈরি করা যেতে পারে। চিত্রটা আমরা একটু আঁকি। হচ্ছে R1, এটা R2, এখানে ভোল্টেজ ধরলাম ভি, তড়িৎ প্রবাহ হচ্ছে এখানে আই। এই যে আই পরিমাণ তড়িৎ প্রবাহ এখানে এসে, এটা বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। দেখো এখানে সমান্তরালে ভাগ হয়ে গিয়েছে, কারণ কারণ আমরা জানি যে সমান্তরালে যদি রোধ যুক্ত থাকে, তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায়, দুইটা আলাদা আলাদা লাইনে প্রবেশ করে। তাহলে আই পরিমাণ কারেন্ট, এখানে একটা কারেন্ট যাবে যেটার নাম হচ্ছে I1, এবং এখানে আরেকটা কারেন্ট যাবে যেটার নাম হচ্ছে I2। ঠিক আছে? এবং আবার এখানেও ঠিক সেম, যে I1 এবং I2 মিলিত হয়ে আবার আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়ে বের হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্কিট। এবং আমরা যদি হচ্ছে তোমার এভাবে ধরে নিই যে এ বিন্দুতে, এ বিন্দুতে কিরশফের প্রথম সূত্র ব্যবহার, অথবা লিখতে পারি এ বিন্দুতে KCL ব্যবহার করি। তাহলে এ বিন্দুতে যদি আমরা KCL ব্যবহার করি, তাহলে এ বিন্দুতে যে কারেন্ট গুলো আসতেছে, এ বিন্দুতে কারেন্ট আসতেছে আই, আর যে কারেন্ট গুলো চলে যাচ্ছে মানে I1 প্লাস I2, এরা সমান। আচ্ছা, তারপরে যদি আবার আমরা এ বি এ, এ বি এ আবদ্ধ বর্তনীতে, এ বি এ আবদ্ধ বর্তনীর হিসাব করি, তাহলে এ বি এ আবদ্ধ বর্তনীতে কি হবে? এ বি এ আবদ্ধ বর্তনীতে, তা আমরা যদি লুপ ফেলি, হ্যাঁ, আমরা যদি হচ্ছে এখানে, যেহেতু এ বি এ বলছি, তার মানে হচ্ছে লুপটা এইভাবে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের লুপের সাথে, হুম, দেখো আমাদের প্রথম রোধের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে। প্রথম রোধে এতটুকু, এই যে এটা প্রথম রোধ, আর এটা হচ্ছে দ্বিতীয় রোধ। তাহলে এই দুইটা রোধে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে? তাহলে প্রথম রোধে ভোল্টেজ ড্রপ হয়েছে তোমার I1 × R1, দ্বিতীয় রোধে ভোল্টেজ ড্রপ হয়েছে I2 × R2, তাই তো? আচ্ছা, এবং আমাদের কারেন্টের দিকের সাথে, মানে দেখো I1 এদিকে যাচ্ছে, I1 এদিকে যাচ্ছে, আমাদের লুপটাও কিন্তু এইভাবে যাচ্ছে, তার মানে দুইটার দিক সেম, তার মানে এটা পজিটিভ। আর I2টা কি পজিটিভ হবে? I2 পজিটিভ হবে, I2 যাচ্ছে এইদিকে, এই যে এটা হচ্ছে I2, আর আমাদের লুপ যাচ্ছে হচ্ছে এইভাবে বিপরীতে, তাহলে কি হবে? নেগেটিভ হবে, তাই না? আর এখানে এখানে তো আর কোনো ভোল্টেজ নাই, তাহলে ইকুয়াল টু কত? জিরো।
এই যে সামেশন অফ ভোল্টেজ সমান জিরো, এটাই হচ্ছে কেভিএল। এই যে এবি আবদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করলে আমরা এটা পাই। তাহলে এখান থেকে লিখতে পারি I1 R1 সমান হচ্ছে I2 R2। এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, অতএব I2/I1 ইজ ইকুয়াল টু R1/R2। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে ধরো উভয় পক্ষে যোজন করি, তাহলে যোজন হচ্ছে ধরো I2 + I1 ডিভাইডেড I1, আর এখানে হচ্ছে R1 + R2 ডিভাইডেড কত, R2। তো I2 + I1 মানে হচ্ছে কিন্তু আই, তাই না? এটা বসার যুক্তি, তাহলে আমরা পাচ্ছি যে I/I1 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 + R2 ডিভাইডেড R2। এবং এটাকে যদি আলটিমেটলি যদি আমরা I1 পেতে চাই, তাহলে অতএব লিখতে পারি যে I1 সমান কি হবে, I1 সমান হবে তোমার R2 ডিভাইডেড R1 + R2 ইন্টু আই, মোট কারেন্ট। এটা হচ্ছে I1, ঠিক আছে? তো তার মানে একটা ব্যাপার খেয়াল কর, তুমি যদি প্রথম ব্রাঞ্চের কারেন্টটা বের করতে চাও, হ্যাঁ, তুমি হচ্ছে এই প্রথম ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাও I1, তাহলে I1 যদি বের করতে চাও, তাহলে এটার সমান্তরালে যে রোধটা আছে বিপরীতে, কত, R2। তাহলে উপরে হবে R2, নিচে হবে দুইটারই যোগফল ইনটু মোট কারেন্ট। ঠিক আছে? এটা শর্টকাট সূত্র। আমরা অনুরূপ ভাবে লিখতে পারি সিমিলারলি, যদি I2 বের করতাম তাহলে কি হতো, তাহলে উপরে হতো R1, কারণ I2 রোধের বিপরীতে, যে I2 কারেন্টের বিপরীতে যে রোধটা আছে সমান্তরালে, সেটা হবে R1, আর নিচে হবে R1 + R2 ইন্টু হচ্ছে মোট কারেন্ট মানে আই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড তড়িৎ প্রবাহ। আচ্ছা, আমরা তাহলে I1 এবং I2 পেলাম। এটাই ছিল আমাদের টার্গেট, যে আমরা কিরশফের সূত্র ব্যবহার করে, ঠিক আছে, আমরা তড়িৎ প্রবাহ সহজেই বের করতে পারি। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজ দেখতে পারি। হুইটস্টোন ব্রিজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজটা হচ্ছে তোমার এরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। এবং এখানে আমরা ধরে নিচ্ছি I1, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, টোটাল টোটাল কারেন্ট হচ্ছে আই। তো দেখো, হুইটস্টোন ব্রিজ নীতিটা আমরা ব্রিজটাকে এইভাবে পরিচয় দিতে পারি যে তোমার দুইটা রোধের, এই দেখো পি আর কিউ, হ্যাঁ, এই যে পি রোধ
এই যে পি রোধ, ঠিক আছে, আর আর রোধ, ঠিক আছে, এই দুইটা রোধ, এই দুইটা রোধের মাঝখান, এই দুইটা রোধের সংযোগস্থল তো এ বিন্দু, তাই না? এবং তার বিপরীত দুইটা রোধের সংযোগস্থল কোনটা? সি বিন্দু। এদের মাঝখানে একটা ব্যাটারি যুক্ত, দেখছো? দেখছো? এই যে এখানে হচ্ছে এই যে এ আর সি এর মাঝখানে, এই যে এ আর সি এর মাঝখানে কিন্তু একটা ব্যাটারি যুক্ত, তাই তো? তাহলে এইভাবে বলতে পারি, দুইটি রোধ এবং তার বিপরীত দুটি রোধের মাঝখানে একটা ব্যাটারি যুক্ত থাকবে। আবার তুমি দেখো বি আর ডি এর মাঝখানে, যে বি আর ডি এর মাঝখানে কিন্তু একটা গ্যালভানোমিটার, ঠিক আছে? তাহলে এখানেও দেখো, এই যে দুইটা রোধ পি কিউ, হ্যাঁ, এই যে পি কিউ, আর তার বিপরীত দুইটা রোধ কি? আর এস। তো এদের মাঝখানে একটা গ্যালভানোমিটার যুক্ত। তাহলে এটা হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? তাহলে এটা হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, তাহলে সেটা হুইটস্টোন ব্রিজ হবে। তো এখন হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার একটা নীতি প্রমাণ করব যে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। তো এটা এখানে আমরা হচ্ছে তোমার কিরশফের সূত্র ব্যবহার করতে পারি। তো যেমন দেখো এ বিন্দুতে কারেন্ট কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে এখানে একটা ভাগ কারেন্ট গেছে, এখানে একটা কারেন্ট গেছে, কারণ দুইটা সমান্তরাল। আচ্ছা, ধরলাম এখানে I1 পরিমাণ কারেন্ট গেছে এবং তোমার আর রোধের মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট গিয়েছে। এবং আমরা এটা ধরে নিলাম যে I1 পরিমাণ কারেন্ট বি বিন্দুতে এসে আবার দুইটা ভাগে ভাগ হলো, কারণ এখানে আবার দুইটা ব্রাঞ্চ আছে কারেন্টের। তাহলে এখানে একটা কারেন্ট গেল এবং এখানে একটা কারেন্ট গেল, এবং গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা গেল সেটা আমরা ধরলাম আইজি। হ্যাঁ, আইজি। এবং কিউ রোধের মধ্যে দিয়ে কারেন্টটা গেল, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে I3। তাহলে এখানে গেল I3 পরিমাণ কারেন্ট। এবং ডি বিন্দুতে একটা জিনিস খেয়াল করো, ডি বিন্দুতে কিন্তু আইজি এবং I2 মিলিত হয়ে I4 পরিমাণ কারেন্ট হচ্ছে ধরলাম এস রোধের মধ্য দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং I3 এবং I4 কারেন্ট আবার সি বিন্দুতে মিলিত হয়ে আই পরিমাণ কারেন্ট হিসেবে আবার ফ্লো করতেছে, ঠিক আছে? ওকে। তো এখন আমরা যদি তোমার এ বি ডি এ আবদ্ধ বর্তনীতে ধরি, আমরা যদি এটাকে একটু জুম করে নিই, ঠিক আছে? আমরা যদি এ বি ডি এ, হ্যাঁ, এই যে এ বি ডি এ, এ বি ডি এ আবদ্ধ বর্তনীতে, হ্যাঁ, এ বি ডি, তার আগে একটা কাজ করি, এ বিন্দুতে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে নিই। হ্যাঁ, এখানে লিখি, এ বিন্দুতে, এ বিন্দুতে হচ্ছে কেসিএল। তাহলে এ বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এ বিন্দুতে কারেন্ট আসতেছে হচ্ছে আই, এবং এ বিন্দু থেকে কারেন্ট চলে যাচ্ছে I1 এবং I2, তার মানে I1 প্লাস I2, এই দুটো সমান। আবার হচ্ছে সি বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে তোমার কারেন্ট সি বিন্দুতে আসতেছে হচ্ছে I3 এবং I4। তাহলে এদের যোগফলটাই হচ্ছে আবার কি? আই। তাহলে আই ইকুয়াল টু I1 প্লাস I2 বলতে পারি, আবার আই ইকুয়াল টু I3 প্লাস I4 বলতে পারি। আবার যদি হচ্ছে আমরা বি বিন্দুতে হিসাব করি, হ্যাঁ, বি বিন্দুতে আমরা প্রত্যেকটা বিন্দুতে অ্যানালাইসিস করি কেসিএল। বি বিন্দুতে যদি হিসাব করি তাহলে বি বিন্দুতে কারেন্ট আসতেছে হচ্ছে I1 এবং কারেন্ট চলে যাচ্ছে IG প্লাস I3, তাই না? এটা হচ্ছে বি বিন্দুতে কেসিএল, এবং চাইলে আমরা ডি বিন্দুতে হিসাব করতে পারি। হ্যাঁ, ডি বিন্দুতে, তাহলে ডি বিন্দুতে কেসিএল হচ্ছে কারেন্ট আসতেছে কত বলো? হ্যাঁ, প্লাস আইজি ইকুয়াল টু চলে যাচ্ছে হচ্ছে I4 আকারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দুতে কেসিএল। তো এখন এখান থেকে আমাদের I3 দরকার। তাহলে I3 সমান বলতে পারি যে I1 মাইনাস আইজি, এবং এখান থেকে আমরা লিখতে পারি তোমার
I4 = I2 + IG। ওকে। তো এখন এ বি ডি এ আবদ্ধ বর্তনীতে, হ্যাঁ, এ বি ডি এ আবদ্ধ বর্তনীতে আমরা হচ্ছে একটা লুপ ফেলবো। তাহলে যদি লুপ ফেলি যে এ বি ডি এ, তাহলে লুপটা তো এইভাবে যাবে, তাই না? এইভাবে লুপটা যাবে। তাহলে এখন এখানে হচ্ছে আমাদের, আমরা কয়টা ভোল্টেজ পাবো, কয়টা ভোল্টেজ ড্রপ হবে এখানে? পি রোধের জন্য একটা হবে, আর রোধের জন্য একটা হবে, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি ধরলাম, গ্যালভানোমিটারের জন্য একটা হবে, আর কিন্তু রোধ নাই। এ বি ডি এ, এই 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 চারটা বিন্দুর মধ্যে আর কিন্তু রোধ নাই, তিনটা রোধ আছে। তাহলে কি কি রোধ? পি, তারপরে জি, আরেকটা হচ্ছে কি, আর, এই তিনটা রোধ আছে। আচ্ছা, রোধগুলোর সাথে কারেন্ট গুণ করো, তাহলে ভোল্টেজ পাবা। তাহলে পি রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট গেছে? I1। তাহলে I1 পি। জি রোধের মধ্য দিয়ে কারেন্ট গেছে কতটুকু? IG। আর রোধের মধ্য দিয়ে কারেন্ট গেছে কতটুকু? I2। I2, ঠিক আছে। এখন তুমি ভোল্টেজ গুলা পেলে, এখন তুমি হিসাব করবা কে পজিটিভ কে নেগেটিভ। তাহলে I1 কারেন্টের দিক এবং আমাদের লুপ একই দিকে, এই যে I1 যেদিকে, আমাদের লুপটাও ওই দিক দিয়েই ঘুরতেছে। তার মানে দুইটা ডিরেকশন সেম, লুপ এবং কারেন্টের ডিরেকশন সেম, মানে এটা পজিটিভ। আচ্ছা, তারপরে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেটা, তাহলে গ্যালভানোমিটারে, হ্যাঁ, এটাও পজিটিভ, কারণ গ্যালভানোমিটারে কারেন্ট যাচ্ছে এই যে, আর আমাদের লুপটাও কিন্তু এইভাবেই যাবে, তাহলে পজিটিভ। এবং এইটা নেগেটিভ, এটা স্পষ্টতই নেগেটিভ, কারণ হচ্ছে I2 আসতেছে এদিকে, I2, আর আমাদের কারেন্ট যাচ্ছে হচ্ছে তার বিপরীত দিক দিয়ে, তার মানে নেগেটিভ। তাহলে আর তো এখানে ভোল্টেজ নেই, তাহলে এই মোট ভোল্টেজ সমান কত? 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। এরপরে হচ্ছে আবার আমরা BCDB, হ্যাঁ, BCDB আবদ্ধ বর্তনীতে হিসাব করব। দেখো, BCDB, তাহলে এই বর্তনীতে যদি হিসাব করি, BCDB, তার মানে হচ্ছে লুপ, লুপ হচ্ছে এইভাবে গেছে, ঠিক আছে। ওকে। বি থেকে সি এর দিকে এইভাবে, আবার ডি, তারপরে বি। তাহলে BCDB আবদ্ধ বর্তনীতে এখানে আমাদের রোধ কি কি? কিউ আছে, ওকে, তারপর এস আছে, তারপরে জি আছে। রোধগুলোর সাথে কারেন্ট গুণ করে দাও। তাহলে কিউ এর সাথে কারেন্ট হচ্ছে I3, তারপরে এস এর সাথে হচ্ছে কারেন্ট I4, তারপরে জি এর সাথে কারেন্ট হচ্ছে IG। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কিউ রোধের মধ্য দিয়ে, হ্যাঁ, কিউ রোধের মধ্য দিয়ে I3 কারেন্ট যাচ্ছে এবং আমাদের লুপ একই দিকে, তার মানে এটা পজিটিভ। তারপরেরটা I4, এটা কি হবে? I4 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কারণ আমাদের লুপের দিক আর কারেন্টের দিক বিপরীত। তারপরে হচ্ছে IG, এটা, এটাও নেগেটিভ, কারণ এই যে IG যাচ্ছে এইদিকে, আর আমাদের লুপ যাচ্ছে তো এইভাবে, তার মানে নেগেটিভ। সমান হচ্ছে কত? 0। ঠিক আছে। আচ্ছা, আর আমরা হচ্ছে এখানে আরেকটা লুপ চালাবো, সেটা হচ্ছে তোমার, এই যে ধরো যদি নাম দিই EADCE, হ্যাঁ, EADCE আবদ্ধ বর্তনীতে, ঠিক আছে। EADCE আবদ্ধ বর্তনীতে যদি আমরা হচ্ছে লুপ চালাই, তাহলে দেখো এই এই লুপটা কিরকম হবে। এটার জন্য আমরা হচ্ছে এটাকে একটু আলাদা করে এঁকে নিই, ছোট্ট করে। এই দেখো, এই যে এটা হচ্ছে এ, এটা ডি, এটা সি, আবার ই, তাই না? তাহলে
এই আবদ্ধ বর্তনীতে এখানে রোধ আছে কত? রোধ আছে আর, এখানে আছে হচ্ছে এস, এখানে কারেন্ট আসতেছে I2, এখানে কারেন্ট হচ্ছে I2, আর এখানে কারেন্ট হচ্ছে I4। ঠিক আছে? আর এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা যদি এখানে হচ্ছে একটা লুপ চালাই, হুম, এই যে EADCA, হ্যাঁ, এরকম লুপ চালাই, এটাও তো আবদ্ধ বর্তনী, কারণ এই বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছে, আবার এই বিন্দুতেই আসছে। তাহলে এই বিন্দুতে যদি লুপ চালাই, তাহলে দেখো এখানে আমাদের রোধ কি কি আছে, রোধগুলো লিখে ফেলি। আর তারপরে আছে হচ্ছে এস, এই দুইটা রোধ আছে। আচ্ছা, তো তার আগে আরো আরো একটা কাজ করে ফেলি। যেমন এখানে হচ্ছে এখানে আমাদের লুপ, হ্যাঁ, এই যে লুপের দিক হচ্ছে এই যে এইভাবে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিয়ে লুপটা প্রবেশ করছে, তাহলে এখানে হচ্ছে নেগেটিভ তাই তো, নেগেটিভ আচ্ছা, এবং এখানে আমাদের আর রোধের সাথে কারেন্ট যাচ্ছে কত, I2, এস রোধের সাথে কারেন্ট যাচ্ছে হচ্ছে I4, এবং আমাদের লুপের দিক, হ্যাঁ, এই যে I2 যাচ্ছে এইদিকে, এই যে I2, আর আমাদের লুপ তো এইভাবেই যাবে, তাই না? তাহলে পজিটিভ। তারপরে হচ্ছে এই যে I4 যাচ্ছে এইদিকে, I4 আমাদের লুপও কিন্তু এইভাবেই যাচ্ছে, তাই না? এটা পজিটিভ, ইকুয়াল টু হচ্ছে কত, 0। তো এখন এই যে তিনটা ইকুয়েশন তুমি পেয়েছো না? দেখো এখানে আমি একটু বলি, তোমার এখানে I3 এর মানটা বসাতে হবে, ঠিক আছে? দেখো এই যে I3 এর মান কিন্তু আমরা অলরেডি বের করে আসছি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে I3, তাই না, I1 - I3। আবার হচ্ছে এইখানে I4 বসাতে হবে, যে I4 এর মান কত, এই যে এটা I4 এর মান হচ্ছে I2 + I3। তাহলে এই দুইটা যদি আমি এখানে বসাতাম, ঠিক আছে, এই দুইটা যদি আমি এখানে বসাই, তাহলে ধরো কি হতে পারে, যেমন আমরা যদি মানটা বসাই, তাহলে হচ্ছে তোমার এরকম হবে, I3 এর জায়গায় I1 - I3, তাহলে হচ্ছে তোমার I1 কিউব, হ্যাঁ, মাইনাস IG কিউব, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মাইনাস, আবার I4 বসাবো, তাহলে I4 হচ্ছে কত, I2 + I3, তার মানে হচ্ছে মাইনাস I2 মাইনাস কত, IG এস, তারপর হচ্ছে মাইনাস IG ইকুয়াল টু কত, 0। এবং এখান থেকে আমরা I1 কমন নিই, I1 একটাই আছে, তারপরে হচ্ছে I2 নিব, I2 একটাই আছে, -I2s, এবং IG আছে তিনটা, প্লাস IG কমন নিলাম, তাহলে থাকে কত, -Q, তারপর হচ্ছে -S -G সমান 0। দেখো একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, আমরা হচ্ছে, আমি এই জিনিসটা একটু ব্যাখ্যা করে নেই পরের স্লাইডে। দেখো আমরা যদি ধরো তোমার সাপোজ র্যান্ডম মান নেই আমি, হ্যাঁ, 3x + 4y + 5z সমান ধরো 5। আরেকটা ইকুয়েশন আছে যে 4x + 6y + 8z হচ্ছে 6। আরেকটা আছে ধরো -6 + 2y - 2z হচ্ছে -3। এই তিনটে ইকুয়েশন তুমি কিভাবে সলভ করবে? এই তিনটে ইকুয়েশন আমরা একটা কাজ করতে পারি, যদি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করি, তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেটরের ফার্স্টে, ক্যালকুলেটরটা নাও, আমি বলে দিচ্ছি। যেমন ইকুয়েশন মোডে যাব, ফার্স্টে আমরা মোডে যাব, হ্যাঁ, ফার্স্টে যাব হচ্ছে মোড। তো মোডে গেলাম, এরপরে হচ্ছে যাব আমরা 5 নম্বরে। 5 নম্বরে মানে ইকুয়েশন, ইকিউএল, যদি ইএস ক্যালকুলেটর হয় তোমার। আর এরপরে হচ্ছে আমরা 2 নম্বরে যাব, কারণ তিন চলক বিশিষ্ট সমীকরণ, দুই, দুইয়ে যাব, ইকুয়েশনে যে 2 নম্বরে যাব, মানে সমীকরণটা হবে এরকম, এই যে AN x প্লাস BN y, ঠিক আছে, প্লাস হচ্ছে CN z হচ্ছে DN। এই সমীকরণটা হচ্ছে এখানে, কারণ এখানে যে তিনটা চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এবং এন এর মান কি হবে, যেমন আমরা, মানে আমরা 2 নম্বরে যখন দিচ্ছি, তখন আমাদেরকে হচ্ছে মানগুলা বসাতে বলতেছে।
তাহলে এখানে প্রথম ঘরে a এর মান হবে 3। এই যে প্রথম ঘরে এটার মান, a এর মান 3, বি এর মান 4, সি এর মান 5, আর ডি এর মান কত, 5। ঠিক আছে, এইভাবে করে বসাবো। এই যে 3, তারপরে হচ্ছে কত, 4, 5, তারপরে আবার 5। ঠিক আছে, দ্বিতীয় ঘরে 4, তারপর 6, তারপর 8, ডি এর মান হচ্ছে 6। তৃতীয় ঘরে -1, 2, -2, তারপরে -3। ঠিক আছে, তারপরে ইকুয়াল দিলাম। তাহলে আমাদের রেজাল্ট আসলো, এক্স এর মান আসলো 19/7, ওয়াই এর মান আসলো হচ্ছে -3/7, আর জেড এর মান আসলো হচ্ছে -2/7। তাহলে দেখো আমরা তিনটা রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমরা ক্যালকুলেটরই সমাধান করব এখানে ফিজিক্সের ক্ষেত্রে। তো এখন আমরা যদি একটু আগের স্লাইডে ফেরত যাই, দেখো আমরা আমরা কিন্তু এখানে তিনটে ইকুয়েশন পেতে পারি চাইলে, হ্যাঁ। যেমন দেখো আমাদের আমাদের এটা ছিল প্রথম ইকুয়েশন। হ্যাঁ, এই যে এটা প্রথম ইকুয়েশনটাকে একটু সাজায় যদি লিখতাম, লিখতে পারতাম I1P -I2R প্লাস IG, G ইকুয়াল টু 0, রাইট? দেখো, তাহলে এখানে আমরা এই যে ইকুয়েশন গুলাকে কিভাবে সাজাইলাম একটু খেয়াল করো। তিনটা সমীকরণ কিন্তু আমাদের পেতে হবে, কারণ এখানে তিন চলক বিশিষ্ট সমীকরণের কাজ। মানে আমাদের টার্গেট হচ্ছে I1 বের করা, I2 বের করা, এবং হচ্ছে কি IG বের করা। তাহলে দেখো এখানে এই যে I1, হ্যাঁ, পরে রেখেছি হচ্ছে I2, তারপরে রেখেছি IG। পরের ইকুয়েশনেও দেখো এই যে I1 সিরিয়ালি, তারপরে I2, তারপরে হচ্ছে IG। এখানেও কিন্তু আগে I1, তারপরে হচ্ছে I2, তারপরে IG, এবং এখানে হচ্ছে এই যে I4 এর মানটা বসা দিয়েছি। I4 এর মান বসে, যেহেতু এখানে কোনো I1 নাই, কিন্তু সমীকরণটা তো আমরা ক্যালকুলেটর ইউজ করে সমাধান করব, তাহলে অবশ্যই I1 এর একটা ভ্যালু দিতে হবে, 0 I1। হ্যাঁ, নাই মানে হচ্ছে 0। আচ্ছা, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে ইকুয়েশন, এবং এই তিনটে ইকুয়েশন আমাদের সবকিছুই যে, যেমন এস, তারপরে হচ্ছে তোমার পি কিউ আর জি, সব। ও আচ্ছা, এখানে অবশ্য আর প্লাস আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা এই যে তিনটে ইকুয়েশন যে পাবো, হ্যাঁ, আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো এরকম পেলাম, এই যে 3I1 প্লাস 2I2 প্লাস IG, হ্যাঁ, সমান ধরো 0। তারপরে পেলাম 5I1, হ্যাঁ, প্লাস হচ্ছে 5I2 প্লাস 6IG সমান 0। 3 নম্বর ইকুয়েশন থেকে পেলাম 0I1 প্লাস ধরো 2I2 -5IG ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশন এখন আমরা যে ক্যালকুলেটরে এর আগের বার হচ্ছে যে আমরা তিন চলক বিশিষ্ট এক্স ওয়াই জেড সমীকরণ যেভাবে সমাধান করেছি, ঠিক সেম ভাবে সমাধান করব, কোনো ডিফারেন্স নাই। সেম ভাবে সমাধান করব। তবে একটা বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে। কি বিষয়? সেটা হচ্ছে I1 যেন সিরিয়ালি থাকে সমীকরণে, I2 যেন সিরিয়ালি থাকে, এবং IG যেন সিরিয়ালি। সিরিয়াল না থাকলে অবশ্যই তোমার অ্যান্সার হবে না, এবং আমরা লাস্টের ইকুয়েশন এটা কিন্তু ই হবে, তাই না? কারণ এখানে একটা ভোল্টেজের মান তো থাকবে। আগের গুলা 0 হয়েছে, বাট এখানে একটা ভোল্টেজের মান থাকবে, এবং দিলে আমরা ক্যালকুলেটর থেকে তিনটা মান পাবো, I1, I2, IG। ক্যালকুলেটর আসলে তিনটা মান দিবে হচ্ছে এক্স ওয়াই জেড আকারে, কিন্তু এক্সটাই হচ্ছে আমরা আমরা শুড বি কনসিডার্ড অ্যাজ I1, ওয়াই শুড বি কনসিডার্ড অ্যাজ I2, এবং জেড উইল বি IG অ্যাজ ওয়েল। ওকে, এইভাবে হচ্ছে আমরা সমীকরণ সমাধান করব। এখন এখানে আমাদের আরেকটা কাজ আছে। আরেকটা কাজ হচ্ছে এই হুইটস্টোন ব্রিজটা কখন সাম্যাবস্থায় থাকবে, এটা একটা কাজ। তো এটা আমরা এখন বের করব। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় কখন থাকবে এটা বের করব। এখানে আমরা হচ্ছে এটা এটা একটু ইউজ করে ফেলব। দেখ, হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থা থাকবে যদি
যদি বি আর ডি এর বিভব পার্থক্য জিরো হয়। মানে এইখানে যদি কারেন্টই না থাকে, বিভব পার্থক্য যদি জিরো হয়, তার মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট শূন্য হবে না। বি আর ডি বিন্দুর মধ্যে যদি তোমার বিভব পার্থক্য না থাকে, হ্যাঁ, তোমার এটা ধরো বি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, তাহলে এর মধ্যে যদি বিভব পার্থক্য না থাকে তাহলে এই ব্রাঞ্চে কারেন্টই তো যাবে না। তাহলে তখন বর্তনীটা তো এরকম হবে, এরকম হবে না, মাঝখানে আর কিছু নাই। ঠিক আছে। তো এই যে এটা পি, এটা কিউ, এটা আর, এবং এটা হচ্ছে এস। তো এবং এটা থেকে আরেকটা কথা বলতে পারি, বি আর ডি এর বিভব পার্থক্য জিরো মানে বি বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব সমান হচ্ছে শূন্য। কারণ আমরা ধরে নিয়েছিলাম কারেন্টটা যাচ্ছে বি থেকে ডি এর দিকে। ঠিক আছে। এবং এখানে একটা মজার ব্যাপার, তোমার অ্যান্সার অনেক সময় আইজি পজিটিভও আসতে পারে, আইজি নেগেটিভও আসতে পারে। মানে তোমার গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সেটা যদি পজিটিভ হয় তার মানে মিন করে কারেন্টটা বি থেকে ডি এর দিকেই যাচ্ছে। সেটা যদি নেগেটিভ হয় তোমার অ্যান্সার নেগেটিভই রাখবা, কারণ তখন মিন করে আসলে কারেন্টটা তাহলে ডি থেকে বি এর দিকে। ঠিক আছে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় যদি থাকে। এখন ব্রিজটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দেখো তো, আমরা বলছি আইজি জিরো হবে। তাহলে যে প্রথম ইকুয়েশনে, হ্যাঁ, আমাদের এই ইকুয়েশনে আইজি জিরো যদি হয় তার মানে এই পার্টটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত থাকতেছে? এখন থাকতেছে হচ্ছে তোমার I1P ইকুয়াল টু লিখতে পারি I2R। ঠিক আছে। আচ্ছা। বা এখান থেকে হচ্ছে আমরা ওই যে I2 ডিভাইডেড I1, হ্যাঁ, এভাবেও লিখতে পারি যে I2 ডিভাইডেড I1 সমান হচ্ছে কত, P/R। ঠিক আছে। আবার হচ্ছে আমরা যদি এখানেও হিসাব করি, এই যে এই মানটাও জিরো হচ্ছে, তাই তো? এই যে এটার ক্ষেত্রে বিসিডি আবদ্ধ বর্তনীতে তোমার এই আইজিটাও জিরো হচ্ছে। এটা এটা যদি জিরো হয়ে যায় তাহলে হচ্ছে, হ্যাঁ, তোমার I3Q সমান হবে, তখন হবে I3Q সমান I4S, যেটাকে আমরা বলতে পারি তোমার আই I4/I3 সমান Q/S। ঠিক আছে। এটা বলতে পারি। এখন তোমার আমরা এইখান থেকে একটু খেয়াল করব যে আমাদের আচ্ছা, আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে তোমার এই যে এটা I2/I1 সমান হচ্ছে P/R, এবং আরেকটা পেলাম I4/I3 সমান হচ্ছে Q/S। তো আমরা যদি গ্যালভানোমিটারের কারেন্ট জিরো হয় তাহলে কি আমরা এটা লিখতে পারি যে এই যে এই ইকুয়েশনটা থেকে এই যে আইজি যদি জিরো হয়ে যায় তাহলে লিখতে পারি যে I3 ইকুয়াল টু হচ্ছে I1, এবং এখানেও যদি আইজি জিরো হয়ে যায় তাহলে লিখতে পারি যে I2 ইকুয়াল টু হচ্ছে I। ঠিক আছে। তার মানে হচ্ছে বলতে পারি I4/I3 যে কথা, আর হচ্ছে তোমার I4/I3 যে কথা, I1/I2 একই কথা, সমান হচ্ছে Q/S। ঠিক আছে। বা যদি উল্টে দিতাম তাহলে হতো I2/I1 সমান হচ্ছে S/Q। সমান কত? এই যে I2/I1 সমান তো P/R, তাই না? তাহলে এটা সমান P/R। তাহলে এটাকে সাজায় লিখতে পারি যে তোমার অবশ্য তোমার P/Q ইকুয়াল টু R/S, or I2/I1 সমান হচ্ছে P/R, এবং I4/I3 সমান হচ্ছে Q/R। এটা আবার একটু আমরা আরেকবার লিখি। I4 মানে এখানে একটু ভুল করেছি, হ্যাঁ, এখানে এই যে এটা একটু ভুল হচ্ছে। এই অংশটা আমরা নিচে লিখি। দেখো, I4/I3 সমান হবে, I4 মানে তো I2, I3 মানে হচ্ছে I1, সমান হচ্ছে Q/S। আর এটা সমান কিন্তু ওই যে P/R, P/R। এবং এটাকে আমরা
আর একটু সাজায় যদি লিখতে চাই, হ্যাঁ, তাহলে হবে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আমরা বলতে পারি যে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে যদি পি বাই কিউ এবং আর বাই এস সমান হয়। এবং পি মানে হচ্ছে এই রোডটা, কিউ মানে এইটা, আর মানে এটা, এস মানে এটা। এটা আবার উল্টা পাল্টা করো না, তাহলে কিন্তু আবার সূত্র মিলবে না। ঠিক আছে? তাহলে পি বাই কিউ এবং আর বাই এস এর অনুপাতটা যদি সমান হয়, ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। আর ব্রিজটা সাম্যাবস্থায় থাকা মানে তোমার এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্টটা যাবে না। তার মানে বর্তনীটা এরকম হবে, এবং চাইলে বর্তনীটাকে এইভাবেও লেখা যেতে পারে। তোমার এই যে পি কিউ, আর এই যে নিচে হচ্ছে আর এবং এস। ঠিক আছে? তো এভাবেও করেও বর্তনীটা কিন্তু লেখা যেতে পারে। তখন এই দুইটা শ্রেণীতে থাকবে, এই যে পি কিউ শ্রেণীতে এবং আর এবং এস শ্রেণী করে তারপরে সমান্তরালে করে দিতে পারে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা হচ্ছে শান্টের শান্ট সম্পর্কে একটু জানি। শান্ট, তো শান্ট হচ্ছে কি, যে গ্যালভানোমিটার যেন, হ্যাঁ, এই যে গ্যালভানোমিটার যে মিটারে যে যেন অধিক পরিমাণ তড়িৎ প্রবাহ যে গ্যালভানোমিটারটা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা গ্যালভানোমিটারের সাথে স্বল্প রোধের একটা, মানে স্বল্প মানের একটা রোধ ব্যবহার করি, যেই রোধটাই হচ্ছে শান্ট। মানে এটাকে অ্যাজ দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো এই যে, তো এখন আমরা ধরে নিচ্ছি যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে। শান্টের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইএস। কতটুকু কারেন্ট ভাগ হয়ে গিয়েছে, আমরা ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট ভাগ হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ। তাহলে আমরা এখান থেকে তো ওই যে কির্শফের প্রথম সূত্র বা কেসিএল থেকে তো লিখতেই পারি যে আই ইকুয়াল টু হচ্ছে কত, আইজি, আই ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস হচ্ছে কত, আইএস লেখা যায়। আচ্ছা, কির্শফের কারেন্ট ল থেকে। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা কিন্তু কির্শফের কারেন্ট ল এর ব্যবহার দেখছিলাম যে তোমার যদি, যেহেতু দুইটা প্যারালাল কানেকশনে আছে আইজি এবং আইএস, তাহলে প্যারালাল কানেকশনে থাকলে তোমার গ্যালভানোমিটারের কারেন্ট সমান হবে তোমার গ্যালভানোমিটারের বিপরীতে যে রোধটা আছে, মানে সেটা এস, এবং নিচে হবে দুইটার যোগফল, মানে হচ্ছে জি প্লাস এস, কিন্তু হচ্ছে মোট কারেন্ট মানে আই, মোট তড়িৎ প্রবাহ আই। তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটারের কারেন্টের সূত্র। আর আমরা যদি হচ্ছে তোমার শান্টের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেল সেটা বের করতে চাই, তাহলে হবে শান্টের বিপরীতে যে রোধটা আছে, মানে জি, তারপর নিচে হবে জি প্লাস এস ইন্টু হচ্ছে মোট কারেন্ট। তাহলে এভাবে করে আমরা গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট এবং শান্টের মধ্যে কারেন্টও বের করতে পারি। আচ্ছা, তো এরপরে হচ্ছে তোমার অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। হ্যাঁ, এই জিনিসটা আমরা যদি অ্যামিটারের ক্ষেত্রে চিন্তা করি, অ্যামিটারের টপিকসটা হচ্ছে মূলত অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আচ্ছা, তো অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা যদি ধরি যে তোমার অ্যামিটারের যে রোধ, অ্যামিটারের রোধকে ধরলাম আর, এবং এর সাথে আমরা একটা শান্ট যুক্ত করলাম যেটা হচ্ছে এস। তো আমরা জানি যে অ্যামিটার একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট পরিমাপ করতে পারে। হ্যাঁ, তো এখন যদি এমন হয় যে একটা অ্যামিটারের মধ্যে এই যে এটা হচ্ছে 0, 1, 2 এভাবে করে ধরো তোমার 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিমাপ করতে পারে। কিন্তু যদি এমন হয় আমার কারেন্টটা 50 এম্পিয়ার, তাহলে কি অ্যামিটার, এই অ্যামিটারটা তোমার, বা আমার কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার, তখন কি এই অ্যামিটার পরিমাপ করতে পারবে? হ্যাঁ, পারবে। অ্যামিটার, অ্যামিটার হচ্ছে যে কাজটা করতে হবে তখন, মানে তোমাকে ধরে নিতে হবে, যেমন দেখো যদি তুমি 10 এম্পিয়ার, তার মানে প্রতি এক ঘর, এই যে এখানে তো 1 এম্পিয়ার, এখানে হচ্ছে 2 এম্পিয়ার,
তাই না? কিন্তু তখন তোমার প্রতি এক ঘরেই দুই ঘর ধরতে হবে। তাহলে যখন পাঁচে আসছে মানে 5 গুণ 2, তখন হচ্ছে কত? 10 এম্পিয়ার। ঠিক আছে। তো এখন এই অ্যামিটারটা যেন পুড়ে না যায়, এটারও তো ব্যবস্থা করতে হবে। এখন অ্যামিটারের পাল্লা হচ্ছে 5 মিটার, 5 এম্পিয়ার। তো তুমি যদি 10 এম্পিয়ার কারেন্ট পরিমাপ করতে চাও, তাহলে তো অ্যামিটার নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত কারেন্ট ফ্লো করে। তখন ওই অ্যামিটারের সাথে প্রয়োজন মতো তোমাকে শান্ট যুক্ত করতে হবে। কারণ অতিরিক্ত কারেন্টটা তখন এখানে না এসে, শান্টের রোধটা যেহেতু কম, আমি জানি যেখানে রোধ কম কারেন্ট সেখানে বেশি যায়, তাহলে ওই অতিরিক্ত ওভারফ্লো কারেন্টটা এখানে চলে যাবে। ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে সূত্রটা কি হবে? যদি আমরা এই যে যেমন আমরা 2 গুণ করছি না, এটা হচ্ছে কত গুণ মানে এন গুণ। ধরো আমরা যদি এন গুণ তড়িৎ প্রবাহ পরিমাপ করতে চাই অ্যামিটারের পাল্লার চেয়েও, ঠিক আছে, তাহলে কতটুকু শান্ট যুক্ত করতে হবে? শান্ট যুক্ত করতে হবে এই এস ইকুয়াল টু আর ডিভাইডেড N-1। ঠিক আছে, এতটুকু শান্ট যুক্ত করতে হবে। এই শান্ট যদি আমরা এখানে যুক্ত করি, তাহলে আমরা অ্যামিটারের চেয়েও এন গুণ পরিমাণ তড়িৎ প্রবাহটা পরিমাপ করতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু অ্যামিটার পুড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আশা করি বুঝতে পেরেছো। এবং এখানেও তোমার আগের ফর্মুলা কিন্তু বসতে পারে। যেমন এখানে এই যে তোমার অ্যামিটার মধ্য দিয়ে কারেন্ট, ধরো আই এ সমান হবে এস ডিভাইডেড আর প্লাস এস ইন্টু মোট কারেন্ট। আবার ধরো শান্টের মধ্যে কারেন্ট আর ডিভাইডেড আর প্লাস এস ইন্টু মোট কারেন্ট আই। এই হচ্ছে আমাদের কিরশফের সূত্র। বা আজকে আমরা শুরু করেছিলাম থেকে, আজকে আমরা শুরু করেছিলাম হচ্ছে মূলত কোষের সমবায় থেকে। এবং তারপরে আমরা দেখলাম কিরশফের সূত্র। এবং কিরশফের সূত্র হচ্ছে কেসিএল আছে, কেভিএল আছে। এরপরে আমরা এদের প্রয়োগটা দেখলাম। এবং আমরা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ দেখেছি। ক্লোজ হয়ে গেল। শিটসে পাওয়ার পয়েন্টটা স্লাইডটা মনে হয় সেই ওয়ার্ডেই। আচ্ছা, মোটামুটি তো আমরা এটা বুঝতেই পেরেছি। ঠিক আছে, মিটিংটা শেষ করে দিই।